নমস্কার। সন্ধ্যের আটটার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব লেখক সমরেশ বসুর লেখা উত্তর সিকিমের ভূত বাংলো। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। এবার আমি তোমাদের গোগলের গল্প শোনাতে পারলাম না, তাই ঠিক করেছি এবছর আমার নিজের চোখের দেখা একটা ভুতুড়ে ঘটনার কথা তোমাদের শোনাবো। ভুতুড়ে ঘটনা সত্যি ভূতের কাণ্ড কারখানা কিনা সেটা তোমরাই বিচার করবে। প্রায় 14 বছর আগে আমি প্রথম সিকিমের রাজধানী গ্যাংটকে বেড়াতে গিয়েছিলাম। কোথায় কোন হোটেলে উঠব সেসব আগের থেকেই ঠিক করা ছিল। সেখানে আমি কাউকেই চিনি না, আমি একলা মানুষ, গল্প করার কথাবার্তা বলার লোক নেই। একমাত্র হোটেলের মালিক আর তার মেয়ে ও বউ ছাড়া। হোটেলের মালিক ছিল একজন বাস্তুহারা তিব্বতী। চীনারা যখন তিব্বত দখল করে নিয়েছিল তখন দালাই লামার সঙ্গে হাজার হাজার তিব্বতী ভারতবর্ষে চলে আসে আর নানান জায়গায় ছড়িয়ে পড়ে। এখনো সেই সব তিব্বতীরা আমাদের দেশেই থেকে গিয়েছে। গ্যাংটক শহরের সবচেয়ে বড় সৌন্দর্য হল প্রায় 2 কিলোমিটার জায়গায় অনেকটাই সমতল। শহরের বাজার, দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট সবই সেই সমতল রাস্তার দুধারে। আর এই রাস্তায় ঘুরতে ঘুরতে নীল আকাশের গায়ে সবসময় দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘার বেশ বড় একটা অংশ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার রঙও বদলাতে থাকে। সেদিকে তাকালে বাকিটা সবই নিচের পাহাড়ি অঞ্চল, গাছপালায় নিবিড় ও সবুজ আর নীল দেখাত। আবার অন্যদিকে পাইন, দেবদারু, নানা গাছের ফাঁকে ফাঁকে পুলিশের ব্যারাক, সরকারি অফিসগুলো দেখা যেত। সমতল পথ দিয়ে হাঁটতে হাঁটতেই চলে যেতাম এককালে রাজা ছাগিয়ালের প্রাসাদের দিকে। সেখানে একটি বৌদ্ধ মন্দির দেখতাম। তিব্বতী লামা ও ভক্তরা গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করছে। আরেকটি অনির্বাণ প্রদীপ সবসময়ই চলছে। অনির্বাণ প্রদীপ মানে হলো যে প্রদীপ একবার জ্বালালে আর কখনো নিভবে না। তিব্বতী বৌদ্ধদের কাছে এই অনির্বাণ প্রদীপ খুবই পুণ্যের জিনিস। 2 দিন বাদেই এক বাঙালি ভদ্রলোক এসে আমার সঙ্গে আলাপ করলেন। তিনি একটি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতা। জিজ্ঞেস করলুম, কি করে জানলেন আমি এখানে এসেছি? সাংবাদিক ভদ্রলোক হেসে বললেন, হে, আমাদের কাছে কোনো সংবাদই তো চাপা থাকে না। কলকাতার এক খবরের কাগজের সাংবাদিক বন্ধু আমাকে টেলিফোনে জানিয়েছে আপনি গ্যাংটকে বেড়াতে এসেছেন। খবর পেয়েই হোটেলগুলোতে খোঁজ নিয়ে জানলাম আপনি এই হোটেলে উঠেছে, তাই আপনার সঙ্গে আলাপ করতে এলুম। আমিও ভদ্রলোককে পেয়ে খুশি হলাম। তিনি ওর বাড়িতে আমাকে নিয়ে গেলেন, তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তাদের একটি 5 বছরের মেয়ে ছিল। হাসি খুশি মেয়েটির সঙ্গে আমার খুব ভাব জমে গেল। সে আমাকে গ্যাংটকের অনেক গল্প শোনাত। সাংবাদিক ভদ্রলোক গ্যাংটকে যা কিছু দেখবার সবই আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন মিলিটারি ক্যাপ্টেন টি.কে. বসুর সঙ্গে। টি.কে. বসু অর্থাৎ তাপস কুমার বসু। গ্যাংটকের মতো জায়গায় একজন বাঙালি মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হওয়া খুবই সৌভাগ্যের বিষয়। ক্যাপ্টেন বসু একদিনের আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন, পরের দিনই তিনি আমাকে তাদের মিলিটারি মেসে দুপুরে খাবার নিমন্ত্রণ করলেন। বললেন, আপনি হোটেলেই তৈরি হয়ে বসে থাকবেন, আমি নিজেরা আসতে পারলে গাড়ি পাঠিয়ে দেব। মিলিটারি ড্রাইভার আপনার খোঁজ করে আপনাকে নিয়ে আসবে। গ্যাংটকের মতো জায়গা এরকম একজন ক্যাপ্টেনকে পেয়ে আমার খুবই আনন্দ হলো। পরের দিন একজন মিলিটারি পোশাক পরা সর্দারজি অর্থাৎ শিখ ড্রাইভার বেলা 11টায় হোটেলে এলেন। আমি হোটেলের নিচের তলায় রেস্টুরেন্টে বসেছিলাম। ড্রাইভার সর্দারজি হোটেলের মালিককে আমার নাম বলতে তিনি আমাকে দেখিয়ে দিলেন। সর্দারজি আমাকে একটি ছোট্ট চিরকুট দিলেন। তাতে লেখা ছিল, দাদা, ড্রাইভারের যশবন্ত সিং আপনাকে নিয়ে আসবে, আপনি এর সঙ্গে চলে আসবেন।
এটি তাপস। আমি যশবন্ত সিং এর সঙ্গে একটা জিপে চেপে বেরিয়ে পড়লাম। সমতল পাহাড়ি পথে গিয়ে মিলিটারি মেসে যেতে আমার রীতিমতো ভয়ই হয়েছিল। মেসটা ছিল একটা পাহাড়ের মাথায়। রাস্তাটা এমন উঁচু আর খাড়া, একটু এদিক ওদিক হলেই একেবারে সোজা জমালয়ে যেতে হবে। যাই হোক, মেসে পৌঁছালাম। সামনে লন, একটা গাড়ির পক্ষে পুরোপুরি পাক খাবার মতো জায়গাও নেই। মেসরুমটা বেশ বড়। ক্যাপ্টেন টিকে বসু ছাড়াও আরও বেশ কিছু ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন। ভদ্রলোকেরা সকলেই নানা স্তরের অফিসার, এবং যিনি মিলিটারি ডাক্তার ছিলেন তিনি একজন ওড়িয়া। ক্যাপ্টেন বসু ছাড়া কোনো বাঙালি না থাকলেও সকলের সঙ্গেই আমার খুব ভাব হয়ে গেল। অনেক রকম রান্না হয়েছিল, সবই দেশীয় রান্না। মাংসের বিরিয়ানি আর কাবাবের কোনো তুলনাই ছিল না। খাওয়া দাওয়া মিটতেই প্রায় বেলা 3টে বেজে গিয়েছিল। ক্যাপ্টেন বসু ছিলেন মেসের ইনচার্জ, আর মেসের গায়ে ছিল তার দুটো 2 কুঠুরির থাকবার ঘর। সেখানে বিশ্রাম নেবার সময় ক্যাপ্টেন বসু আমাকে বললেন, উত্তর সিকিম হল মিলিটারির হাতে। সেখানে সাধারণ মানুষ এখান থেকে যেতে পারে না, বিশেষ অনুমতি লাগে। আর উত্তর সিকিমে যারা বাস করে তারা কেউই এদিকে আসতে পারে না। এই সীমান্ত অঞ্চলে সামরিক কড়াকড়ি খুব বেশি। তবে আপনি যদি উত্তর সিকিমে বেড়াতে যেতে চান, আমি তার ব্যবস্থা করে দিতে পারি। আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতির দরকার হবে না। আমি তো শুনে খুব খুশি, তখনই রাজি হয়ে গেলাম। 2 দিন পরেই সকালবেলা একটা জোঙ্গা জিপে চেপে আমরা উত্তর সিকিমের পথে রওনা হলাম। জোঙ্গা জিপ এমন গাড়ি যা খাড়া পাহাড়ি পথে চলতে পারে। ক্যাপ্টেন বসু ছাড়া আমি আর ডাক্তার মেজর মোহন্তি আর তার স্ত্রী ছিলেন। গাড়ির চালক ছিলেন এই যশবন্ত সিং। উত্তর সিকিমের পথটা গিয়েছে তিস্তার উৎসের দিকে, অর্থাৎ তিস্তা যেখান থেকে বরফ গলে পাহাড় থেকে নেমে শিলিগুড়ির পাশ দিয়ে সমতলে নেমেছে। আমরা সেই ওপরে উঠছিলাম, আর আস্তে আস্তে পাহাড় পর্বতের দৃশ্য বদলে যাচ্ছিল। খুব সংকীর্ণ রাস্তা দিয়ে খাড়া পাহাড়ের গা ঘেঁষে আমাদের জিপ চলছিল, আর তিস্তাকে একটা সরু নীল ফিটের মতো অনেক নিচে দেখা যাচ্ছিল। গাছপালা কমতে কমতে আমরা পৌঁছে গিয়েছিলাম বরফের রাজত্বে। চারিদিকের পাহাড়ি অধিকাংশই বরফে ঢাকা। রাত্রে আমরা যেখানে থাকবো সেখানেই রান্নার ব্যবস্থা হবে, কিন্তু দুপুরের খাবার সঙ্গে নেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল একটা বাংলোয় আমরা দুপুরের খাবার খাবো, সেখানেই একটু বিশ্রাম করব। বাংলোটা মিলিটারির অধীনে, কিন্তু ডাক্তার মেজর মোহন্তির স্ত্রী মিসেস মোহন্তি ভয় পেয়ে বললেন, আমি শুনেছি ওটা ভূত বাংলো, আমি ওখানে ঢুকবো না। মিসেস মোহন্তির কথা শুনে সবাই হেসে উঠল। ক্যাপ্টেন বসু বললেন, দিনের বেলা সেখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাছাড়া বাংলোটা মিলিটারির পাহারায়। বাইরের ঘরের অফিসাররা মাঝে মাঝে অফিসে কাজ নিয়েও বসেন। 2টি খুব ভালো শোবার ঘর আর বাথরুম আছে। আমরা আছি, আপনার কোনো ভয় নেই। প্রায় বেলা 1টার সময় আমরা সেই বাংলোটার সামনে এসে দাঁড়ালাম। চারিদিকে বরফে আবৃত পাহাড়, উত্তরে আকাশের গায়ে তুষারে ঢাকা পর্বত ছাড়া কিচ্ছু নেই। কোথাও কোনো শব্দ নেই, এমনকি একটা পাখির ডাকও শোনা যায় না। বাংলোর গেটেই দেখা গেল বন্দুক হাতে একজন সিকিমি সৈনিক পাহারা দিচ্ছে। আমাদের আসার সংবাদ নাকি আগেই দেওয়া হয়েছিল। সিকিমি সৈনিক মিলিটারি কায়দায় সেলাম ঠুকে বাংলোর দরজার তালা খুলে দিল। আমরা ভিতরে ঢুকলাম। বাংলোর বাইরের ঘরটা বেশ বড়। সোফা সেট ছাড়াও রয়েছে মস্ত বড় একটা টেবিল, অনেকগুলো চেয়ার। টেবিলের উপর রাখা জল ভরা কাচের জাগ, অনেক প্লেট থাকে থাকে সাজানো, আর ডজন খানেক জলের গ্লাস। আমি বাংলোর ভেতরের অন্যান্য ঘরগুলো দেখে এলাম। সত্যিই বেশ সুন্দর সাজানো ঘর। খাটের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন।
ডাক্তার মোহন্তি নিজেই মিসেস মোহন্তিকে নিয়ে একটি শোবার ঘরে ঢুকলেন। ক্যাপ্টেন বসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাবার নামিয়ে টেবিলের ওপর সাজালেন। ডাক্তার মোহন্তি ঘরের বাইরে এসে বললেন, আমার স্ত্রীর ভয়টা কেটে গেছে, উনি বাথরুম গেছেন, এখন খুব খুশি। আমার খুব শীত করছিল। তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা শোবার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খানিকক্ষণ বিশ্রাম করবার জন্য ব্যস্ত হয়ে গেলাম। এই সময় হঠাৎ মিসেস মোহন্তির একটা আর্ত চিৎকার কানে এলো। তিনি ছুটতে ছুটতে বাইরের ঘরে এলেন। দেখলাম তার চোখ ভয় ও আতঙ্কে বিস্ফারিত। মুখে বোধহয় জল দিয়েছিলেন, মুখটা ভেজা। আমরা সবাই তাকে একটা সোফায় বসিয়ে দিল। তিনি প্রথমে কোনো কথাই বলতে পারছিলেন না। তারপর কোনো রকমে যা বললেন তা হলো, বাথরুমের জানলাটা নাকি হঠাৎ যেন বাতাসের চাপটায় খুলে যায়। জানলাটায় কোনো করার ছিল না। জানলায় দেখা যায় বিকট দর্শন এক মুখ, মাথায় লম্বা লম্বা চুল বেনি পাকানো, অথচ মুখে চুলের মতো বোকদারি। সে হাসছিল না কি করছিল বোঝা যায়নি। কেবল তার মস্ত লাল জিভ আর বোগরা বোগরা বড় দাঁত দেখা যাচ্ছিল। সে অদ্ভুত শব্দ করে মিসেস মোহন্তির দিকে হাত বাড়িয়ে দেয়। তখনই তিনি কোনো ক্রমে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসেন। সব শুনে ক্যাপ্টেন বসু তৎক্ষণাৎ সিকিমি সৈনিকদের নিয়ে বাইরের দিকে ছুটে গেলেন। ডাক্তার মিসেস মোহন্তির পাশে বসে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন। আমি মনে মনে অবাক হচ্ছিলাম, আশেপাশে কোনো মানুষের বসতি নেই। ওরকম অদ্ভুত মূর্তি এই বরফে ঢাকা পাহাড়ে এলো কোথা থেকে? মিসেস মোহন্তি আবার বললেন, ক্যাপ্টেন বাসু আমার সব কথা না শুনেই চলে গেলেন। সেই মূর্তি দেখে আমি যখন ছিটকানিটা খোলবার চেষ্টা করছি, তখন হঠাৎ মূর্তিটার চেহারা বদলে গেল। দেখলাম একটা মাথায় এলানো চুল পাহাড়ি মেয়ে খিলখিল করে হাসছে। তার গলায় অনেক রঙের পাথরের মালা। সে তার এমন লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিল, ছিটকিনি না খুলতে পারলে সে আমাকে নির্ঘাত ধরে ফেলতো। তোমরা কি সেই বিকট হাসি শুনতে পাওনি? ডাক্তার মোহন্তি মাথা নেড়ে বললেন, আমি তো কিছুই শুনতে পাইনি। মিসেস মোহন্তি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। আমি বললুম, না না, আমিও তো কিছু শুনতে পাইনি। প্রায় 15 মিনিট পরে ক্যাপ্টেন বসু ফিরে এসে জানায়, কোথাও কিছু দেখতে পাইনি। কাছের পিঠের মধ্যে বাংলোর পেছনে পাহাড়ের ওপর একটি বৌদ্ধ মন্দির রয়েছে। সেখানে একটি আলাদা কাঠের বাড়িতে একটি তিব্বতী পরিবার রয়েছে। সেখানে ওরকম কোনো মানুষের মূর্তি দেখা যায়নি। তাছাড়া ক্যাপ্টেন বসু সিকিমি সৈনিকদের নিয়ে এত তাড়াতাড়ি গিয়েছিলেন, কেউ পালাতে গেলে নিশ্চয়ই দেখতে পেতেন। তাছাড়া সিকিমি সৈনিকটি বলল, পিছনের পাহাড়ে তিব্বতী পরিবারটা খুব ভালো। তারা এই পাহাড়ে খুব কষ্ট করে কিছু ফসল করে, আর তা খেয়েই বুদ্ধের সেবা করে বেঁচে আছে। যাই হোক, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, খিদেও পেয়েছিল সকলেরই। বাইরের ঘরে বড় টেবিল ঘিরে আমরা সবাই খেতে বসে গেলাম। বন্ধ কাচের জানলা দিয়ে বাইরে ওপারের বরফের ওপর রোদের ঝিকিমিকি দেখা যাচ্ছিল। পরোটা, আলুর দম, শুকনো করে রান্না মাংস আর মিষ্টি ছিল দুপুরের খাবার, আর বড় ফ্লাস্কে ছিল গরম কফি। ক্যাপ্টেন বসুকে বলে আমি ভিতরে একটি শোবার ঘরে গেলাম। জোঙ্গা জিপে অনেকটা পথ এসে আর পেট ভরে খেয়ে আমার যেন শীতটা আরো বেশি লাগছিল। কম্বল জড়িয়ে শুয়ে পড়লাম। ঘুমের দরকার ছিল না, ঘুম আসছিলও না। আমি একটু আরাম করতেই চাইছিলাম। শুয়ে শুয়ে মিসেস মোহন্তির দেখার ঘটনার কথা ভাবছিলাম। ভাবতে ভাবতে আমার যেন একটু তন্দ্রার ঘোর এসে গিয়েছিল। শুনতে পেলাম ঘরের মধ্যে কেউ যেন পায়চারি করছে, তারই তালে তালে কিরকম শব্দ হচ্ছে।
আমার নাকে আসছে একটি মিষ্টি সুগন্ধ। আমার তন্দ্রা কেটে গেল। চোখ মেলে তাকালাম, দেখলাম একটি অদ্ভুত দেখতে মেয়ে বাথরুমে ঢুকে গেল। কিন্তু বাথরুমের দরজাটা তো খোলাই রইল। দরজাটা কি খোলাই ছিল? মনে করতে পারলাম না। হয়তো স্বপ্নই দেখেছিলাম তন্দ্রার ঘরে। কোনো রকমে কম্বলের ঢাকা খুলে খাট থেকে নেমে বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে দিলাম। দিয়েই আবার গিয়ে শুয়ে পড়লাম। এরপরেও আমাদের অনেকটা পথ যেতে রাত্রি হয়ে যাবে। এসব পাহাড়ি পথে রাত্রি চলাটা নিরাপদ নয়। কোথায় যে রাস্তায় ধস নেমে আছে কেউ বলতে পারে না। আর আমরা এমন একটা সীমান্ত অঞ্চল দিয়ে চলেছি যে কোন সময় বিদেশি সৈনিক গুলি ছুটে আসবে সেটাও বলা যায় না। শুনতে পেলাম ঘরের মেঝে কেউ হেঁটে বেড়াচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে গেলাম। গলা থেকে হাঁটু অবধি লাল পোশাক পরা একটি লোক ঘরের একটা জানলার কাছ থেকে দরজা অবধি হেঁটে বেড়াচ্ছে। পায়ে মোজা আর জুতো, মাথায় টুপি পরা থাকলেও লম্বা লম্বা চুল বেরিয়ে পড়ছে, আর তার ফর্সা মুখে কোপ দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য, এই কোথা থেকে এলো? আমি উঠে বসে জিজ্ঞেস করলাম, কে আপনি? এ ঘরে এলেন কেমন করে? লোকটা আমার দিকে একবার তাকালো, তারপরে বাথরুমের দরজা খুলে ভিতরে চলে গেল। আশ্চর্য, সত্যিই ভূত বাংলো নাকি? আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম, পায়ে জুতো গলিয়ে বাথরুমের দরজা খুললাম। কেউ কোথাও নেই, কেবল বড় জানলার কাচের পাল্লা দুটো খোলা। জানলার বাইরে জঙ্গলি ঝোপঝাড়। আমি এগিয়ে গিয়ে জানলায় উঁকি দিতে গেলাম। তখনই দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি লাফ দিয়ে দরজার কাছে গিয়ে পাল্লা ধরে টানলাম, কিন্তু দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। আমি চিৎকার করে ডাকলাম, ক্যাপ্টেন বসু, দরজাটা খুলে দিন, ক্যাপ্টেন বসু। তখনই জানলার কাছে খিলখিল হাসি শুনতে পেলাম। ফিরে তাকিয়ে দেখি চুল এলো করে একটা পাহাড়ি মেয়ে জানলার বাইরে দাঁড়িয়ে হাসছে। মুখটা তার মোটেই খারাপ নয়। গলা থেকে তার বুক অব্দি নানা রঙের পাথরের মালায় ঢাকা। তাকে আমার পাগলি ছাড়া আর কিছুই মনে হলো না। আমি তার দিকে টেনে গেলাম। সে ভয় না পেয়ে তার একটা হাত ভিতরে বাড়িয়ে দিল। আমি হাতটা ধরতে গেলাম, অমনি সে হাতটা সরিয়ে নিল। আমি ওর এলো চুল ধরবার জন্য হাত বাড়ালাম। সে পিছিয়ে গেল আর খিলখিল করে হাসতে লাগলো। আমি এমনই খেপে গেলাম, বড় জানলাটায় উঠে বাইরে লাফ দিয়ে পড়লাম। মেয়েটা বোধহয় ভাবতে পারিনি আমি এমন একটা কাণ্ড করতে পারি। সে দৌড় দিল, আমিও তার পিছনে পিছনে দৌড়লাম। কিন্তু জঙ্গলি ঝোপঝাড়ের মধ্যে সে যে কোথায় সেটা আর দেখতে পেলাম না। অথচ তার হাসি শুনতে পাচ্ছি। হাসির শব্দ লক্ষ্য করে আমিও জঙ্গলি ঝোপে ঢুকে পড়লাম। এই নিশ্চয়ই কোনো মতলববাজ মানুষদের ব্যাপার। হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে হঠাৎ এক সময় আমি বাংলোর সামনে পাহাড়ের খাদের ধারে রাস্তায় এসে পড়লাম। তখন আর হাসি শোনা যাচ্ছে না। জঙ্গলি ঝোপনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আর একটু হলেই আমি হাজার হাজার ফুট নিচে পড়ে যেতাম। উত্তরের আকাশে তুষারাবৃত পর্বতের গায়ে রোদে নানা রঙের খেলা চলছে। আমি বাংলোর দিকে এগিয়ে গেলাম। দেখলাম সিকিম সৈনিকটা বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকে দেখলাম ডাক্তার মেজর মোহন্তী আর ক্যাপ্টেন বসু দুটো ছোট সোফায় গা এলিয়ে চোখ বুজে আছে। মিসেস মোহন্তী বড় সোফায় শুয়ে ঘুমোচ্ছেন। আমার পায়ের শব্দে ক্যাপ্টেন বসু চোখ মেললেন, জিজ্ঞেস করলেন, এর মধ্যে আবার বাইরে গেলেন কখন? বললাম, ঘর থেকে এসে বলছি। আমি যে ঘরে শুয়েছিলাম সে ঘরে ঢুকে বাথরুমের দরজাটা দেখলাম। অবাক কাণ্ড, সত্যি বাইরে থেকে বাথরুমের দরজাটা ছিটকিনি বন্ধ। কে বন্ধ করতে পারে? আমি শোবার ঘর থেকে বাইরে ফিরে এলাম।
ক্যাপ্টেন বসুকে ইশারায় ডেকে ঘরের বাইরে গিয়ে সব কথা বললাম। তিনি অবাক হয়ে বললেন, আমরা কেউ আপনার শোবার ঘরে তো ঢুকিনি, কোনো মেয়ের হাসিও শুনতে পাইনি। আমরা দুজনেই দুজনের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। এই ভুতুড়ে ব্যাপারের কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমার ধারণা ওখানে এমন কিছু লোক হয়তো আছে যারা চায় না বাংলোয় এসে কেউ থাকুক। ওখান থেকে চলে আসবার সময় সিকিমি সৈনিকটিকে জিজ্ঞেস করেছিল সে কখনো কিছু দেখেছে কিনা। সে পরিষ্কার বলল, না, সেরকম কিছু দেখলে তো আমি গুলি চালিয়ে দিতাম। দুর্ভাগ্যের বিষয় আমার কাছে বন্দুক বা রিভলভার কিছুই ছিল না, কিন্তু ক্যাপ্টেন বসু আর ডাক্তার মেজর মোহন্তির কাছে রিভলভার ছিল। সেই জন্যই কি ভূতেরা তাদের দেখা দেয়নি, কে জানে।